2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সামনের বছর রয়েছে মেগা নিলাম। মেগা নিলামে কিন্তু দল ছেড়ে দিতে হবে 4 জনকে রেখে, আর সবাইকে কিন্তু ছেড়ে দিতে হবে। এবং কলকাতা কিন্তু এই নিয়ে চাপে পড়বে, কেন তাদের সবাইকে ধরে রাখতে কিন্তু চাইবে, কিন্তু সবাইকে ধরে রাখতে পারবে না বা সবাইকে কিনতেও পারবে না। কিছু প্লেয়ার নতুন আসবে, কিছু প্লেয়ার যাবে, সেটাকে নিয়ে আবার দল তৈরি করতে হবে, যেরকম এর আগের বার হয়েছিল বা তার আগের বার হয়েছিল যেরকম নিয়ম। এর জন্য রিঙ্কু সিংকে চাইলেও রাখতে পারে নাকি সন্দেহ, আবার বরুণ চক্রবর্তীকে ছাড়তে হবে। আর অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিনকে তো রাখবেই। অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন বাদেও এই দুজনকে রাখবে। আর দুজন হলো রাখতে পারে হয়তো সম্ভবত শ্রেয়াস আয়ার, অধিনায়ককে তো ছাড়া যাবে না, অধিনায়ককে রাখবে। আর নীতিশ রানা ভাইস ক্যাপ্টেনকে হয়তো ছেড়ে দিতে পারে। রিঙ্কু সিংকে আমার মনে হয় কিছুতেই ছাড়বে না, রিঙ্কু সিংকে হয়তো রেখে দেবে। রিঙ্কু সিং এর দাম সেক্ষেত্রে 6 কোটি টাকা হবে, 8 কোটি টাকা হয়তো হতে পারে সুনীল নারিন, আর ওইদিকে 16 কোটি টাকা হয়তো অ্যান্দ্রে রাসেল, আর 12 কোটি টাকা শ্রেয়াস আয়ার। এটাই হয়তো হতে পারে। অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, শ্রেয়াস আয়ার, আর সব থেকে কম টাকা পাবে হলো রিঙ্কু সিং। আর ভেঙ্কটেশ আয়ারকে চাইলেও রাখতে পারবে না, ভেঙ্কটেশ আয়ারকে ছাড়তে হবে। তুমি নিলাম দিয়ে তুলতে পারবা। তবে ভেঙ্কি মাইসর আবার বলেছে যে মানে আরটিএম, দুটো আরটিএম থাকলে নাকি সুবিধা, না 8টি আরটিএম থাকলে সুবিধা, 8টি আরটিএম লাগবে। 8টি মানে 8, আর ওইদিকে 4 জন ধরে রাখবে, 12 জন থাকলে তাহলে ভালো মানে প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারবে। 8টি আরটিএম থাকলে কিন্তু অনেক প্লেয়ার পেয়ে যাবে, বাট পে করতে হবে। কোনো টিমের দাম যদি 10 কোটি টাকা ওঠে, তাকে যদি নিতে চায় পুরো 10 কোটি টাকায় কিন্তু দিতে হবে। আরটিএম দেখালে যে 10 কোটি টাকার কম দিতে হবে বা কম টাকায় পেয়ে যাবে এমন কিন্তু না। মানে নিলামে উঠবে, শুধু বিটটা করতে লাগবে না, বিট করতে লাগে না অকশানে বিটটা করতে লাগবে না। কোনো দল নিল, হয়তো দিল্লি কিনলো নীতিশ সেনাকে, তো তখন মনে হলো না আমি আরটিএম দেখিয়ে তখন নীতিশ সেনাকে আমি ওই টাকা দিয়ে কিনে নিই, তখন দিল্লি পাবে না, তখন কিন্তু কলকাতা পেয়ে যাবে। এরকম, এটাই হলো আরটিএম এর ব্যাপারটা। আরটিএম 8টা থাকবে নাকি জানি না, 8টা যদি রিটেনশন হয় সেখানে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ সেনা প্রত্যেককেই ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট আর ওই মিচেল স্টার্ক, এদের মধ্যে থেকেও কাউকে রেখে দেওয়ার চেষ্টা করবে। আর কলকাতার প্লেয়াররা নিলামে উঠলে অন্যান্য দল নেওয়ার চেষ্টা করবে। মানে মিচেল স্টারকে, বরুণ চক্রবর্তীকে, নীতিশ সেনাকে এর আগের বছর যেরকম নেওয়ার চেষ্টা করেছিল, নীতিশ সেনার দাম উঠে গেছিলো 8 কোটি টাকা, কিন্তু শেষ অবধি কলকাতা কিন্তু দলে নিয়ে এসেছিল। এরকম কিন্তু ব্যাপারটা হবে। আর অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন এরা তো উঠবে না। আবার অন্য দলের কিছু ভালো প্লেয়ারও হয়তো কলকাতায় আসতে পারে, তাদের দিয়ে খেলাতে হবে। যে রমনদীপ সিং কি কলকাতা আদৌ পায় নাকি ঠিক নেই। কলকাতা তো 50 লাখ টাকায় তাকে কিনেছিল, তখন তো কেউ কিনতে চায়নি। কলকাতা কিনে যে ফিনিশার হিসেবে খেলিয়েছিল, বাট অন্য দলে গেলেও যে রমনদীপ সিং ফিনিশার হিসেবে খেলে দেবে এমন কোনো কথা নেই। তবে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা সবাইকে একসাথে পেয়ে যাবে, এটা কলকাতার হতে পারে না। মানে হয়তো টার্গেট নেবে ভেঙ্কটেশ আয়ারকে নিলে, আমরা হয়তো নীতিশ রানাকে নেবো না, যার নাম আগে আসবে তাকেই আগে নেব। আর আমাদের বোলার দরকার, বোলার নিতে হবে। বরুণ চক্রবর্তীর জন্য হয়তো 7-8 কোটি যেতেও পারে, বলা যায় না, কেন ভালো লেগ স্পিনার, তাকে নেওয়া যেতেই পারে। সেটাই মিচেল স্টারকে যে কোনো মানে যে কোনোভাবে নিতে চাইবে, সল্টকেও নিতে চাইবে। কিছু কিছু প্লেয়ার থাকবে বাধ্যতামূলক। মানে এবার তোমাদের মতে কোন 4 জনকে ধরে রাখা হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিও। 2টি বিদেশি ধরে রাখা যাবে আর 2টি দেশি ধরে রাখা যাবে। এবার আগের বছর ধরে রেখেছিল গিলকে ছেড়ে দিয়েছিল ভেঙ্কটেশ আয়ার আর আরেকটা বরুণ চক্রবর্তীকে যে ধরে রাখবে এটা অনেকেই ভাবতে পারেনি। অনেকে ভেবেছিল ভেঙ্কটেশ আয়ার ধরে রাখবে, এবার গিলকেও ধরে রাখবে। যেখানে রাহুল ত্রিপাঠী গিলের মতো প্লেয়ার ছিল, সেখানে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন এদেরকে তো রেখে দিয়েছিল। এরা যদি খেলতে না পারতো তাহলে এদের পরের বছর আর নিত নাকি ঠিক নেই। এবার যেহেতু এরা খেলছে, ভালো পারফরমেন্সও করেছে, এদেরকে তো রাখবে। আর ক্যাপ্টেনকে তো আর ছাড়া যায় না, ক্যাপ্টেনকে রাখতে হবে, তার সাথে রিঙ্কু সিংকে রাখবে। আর রিঙ্কু সিংকে যদি না রাখে, তার পরিবর্তে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা অথবা বরুণ চক্রবর্তী, এরাও চান্স রয়েছে। রিঙ্কু সিংকে নিলাম থেকে তুলে দিল, কিন্তু রিঙ্কু সিংকে নিলাম থেকে তোলা কিন্তু চাপের হয়ে যাবে, এটাই। আর মানিশ পান্ডেকে কলকাতা পরের বছরও নেবে নাকি এটা কিন্তু ঠিক নেই। মানিশ পান্ডেকে প্রয়োজনে নিতে পারে, যদি কোনো ভালো প্লেয়ার না পায়, মিডিল অর্ডার ব্যাটসম্যান না পায়, বিকল্প প্লেয়ার হিসেবে আবার মানিশ পান্ডেকে নিতে পারে। মানিশ পান্ডে কলকাতার জন্য কিন্তু লাকি চার্ম, তার কারণ মানিশ পান্ডে যখনই থাকে কলকাতা কিন্তু কাপ জিতে। 2014 সালে যখন কাপ জিতেছিল মানিশ পান্ডে, কিন্তু তখন কেকেআর দলে ছিল। হর্ষিত রানা, বৈভব অরোরা এদেরকেও কিন্তু কলকাতা নিতে চাইবে নিলামে। এবার এদেরকে আমার মনে হয় যে কেউ মানে সবাই কিনতে চাইবে। এবার আমার মনে হয় যে নাও পেতে পারে, সেক্ষেত্রে অন্য পেসার পাবে, তাদেরকে দিয়ে খেলাতে হবে। এরকম অনেক রকম খারাপ প্লেয়ারও আসবে, খারাপ প্লেয়ারও বাধ্য হয়ে কিনতে হবে। আবার তরুণ বাংলার ক্রিকেটার শোনা যাচ্ছে নাকি কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। আর গৌতম গম্ভীর কলকাতার মেন ডন থাকবে নাকি সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। তো দেখা যাক কি হয়, রিঙ্কু সিংকে রাখে না মিচেল স্টারকে কলকাতা ধরে রাখবে না, এটুকু আমি ড্যাম শিওর। তাহলে আবার নারিন আর রাসেলের মধ্যে একজনকে ছাড়তে হবে, ওদেরকে ছেড়ে আমার মনে হয় কোনো বোলার নেবে না হয়তো। আর নিহাল ওয়াদ
দেরা প্লেয়ারটা ভালো, ওই প্লেয়ারটাকেও কলকাতা নিতে পারে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, বা নমন ধীর এদেরকেও খেলানো যেতে পারে। আঙ্ক্রিশ রঘুবংশী রয়েছে, আঙ্ক্রিশকে যদি না পায় ভালোই হবে। এখন দেখা যাক। আর বুমরা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় নাকি এটা দেখতে হবে, ছেড়ে দিতেও পারে আবার নাও দিতে পারে, এখন সেটা দেখা যাক কি হয়। ছেড়ে দিলে সেক্ষেত্রে অন্যান্য দলও নেওয়ার চেষ্টা করবে। কলকাতার প্লেয়ারদের বেশি ডিমান্ড থাকবে যেহেতু কাপ পেয়েছে, ওই জন্য সাকিব হোসেন যে প্লেয়ারটা কলকাতার, এই সাকিব হোসেন প্লেয়ারটা এইটাকেও কিন্তু নেওয়ার চেষ্টা করবে। আর দেখা যাক এখন কোন কোন প্লেয়ারকে কলকাতা কেনে। কিছু ভালো প্লেয়ার কিনতে হবে, খারাপ ভালো মিশিয়ে কিন্তু একটা দল হয়, তারপর তৈরি করে নিতে হবে আর কি। সব ভালো ভালো প্লেয়ার নিয়ে ট্রফি সবসময় জেতা যায় না, সব ভালো স্টার প্লেয়ার নিয়ে। আর তিলক বর্মাকে হয়তো ধরে রাখতে পারে, তিলককে পাবে না, মানে রিঙ্কু সিংকে কলকাতা যেরকম ধরে রাখবে সেরকম হয়তো তিলককেও ধরে রাখতে পারে। এরা দারুণ পারফরমেন্স করেছে তাদের দলের হয়ে, জন্য এদেরকে ছাড়বে না। আর বাংলাদেশের প্লেয়ার সাকিব আল হাসান, সাকিবকে কিন্তু কলকাতায় আগে কিনেছিল, যদি পুরো মরশুমের জন্য পায় বা প্রথম দিকে কয়েকটা ম্যাচে যদি নাও পায় পরের দিকে পায়, তাহলে কিন্তু সাকিবকে কলকাতা আবার নিতে পারে, সম্ভবত নেওয়ার চান্স রয়েছে, তবে আবার নাও নিতে পারে। দেখা যাক কি হয়, সেটা সামনের বার নিলামেই সেটা দেখা যাবে, 2025 মেগা নিলামে। যে বাংলাদেশের কোনো ক্রিকেটারদের কেনে নাকি, বাংলাদেশ ক্রিকেটারদের ওই জন্য কিনতে চায় না, বাংলাদেশের ক্রিকেটারদের ওই জন্য কেউ কিনতে চায় না, পুরোপুরি থাকে না বলে। আমার যখন দরকার সেই প্লেয়ারকে যদি আমরা না পাই তাহলে তো অসুবিধা। ঈশান কিষানকে ধরে রাখবে নাকি মুম্বাই, সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, তার কারণ তাকে হয়তো ছেড়ে দিয়ে কম টাকায় নিতে পারে। ঈশান কিষান যেহেতু খেলতে পারেনি সেই জন্য। আর সূর্যকে তো ধরে রাখবে এইটুকু শিওর। কলকাতা ভুল করেছিল সূর্যকে একবার ছেড়ে দিয়ে বা না খেলিয়ে আগে, সূর্য তখন খেলতেও পারতো না, ছেড়ে দিয়েছিল, এটাই করেছিল কলকাতা ভুল। বরুণ চক্রবর্তীকে কিভাবে কলকাতা তৈরি করে নিল, পাঞ্জাবের হয়ে প্রচণ্ড মার খেয়েছিল, পাঞ্জাবের হয়ে ভালো করতে পারেনি, বাট কলকাতা তৈরি করে নিয়েছিল বরুণ চক্রবর্তীকে। সে প্রতিটা সিজনে 20টা করে উইকেট নিচ্ছে, শুধু 22 সালে পারেনি নিতে, আর প্রতিবার নিয়েছে। বৈভব আরোরা পাঞ্জাব নিয়েছিল, পাঞ্জাবের কাছ থেকে কলকাতা নিয়ে কীরকম পারফরমেন্স করিয়ে দিল। এরকম অনেক অনেক প্লেয়ারকে কলকাতা ভালো পারফরমেন্স করেছে, আবার কলকাতা অনেক পারফরমেন্স, মানে কলকাতার হয়ে অনেকে আবার ভালো পারফরমেন্স করতে পারেনি, এরকমও হয়েছে। মানে দারুণ দারুণ। দেখা যাক এখন কোন 4জন প্লেয়ারকে ধরে রাখে, এখনও দেরি আছে। আর সামনের বছর কম টাকায় কিন্তু ভালো ভালো প্লেয়ার বেরিয়ে যাবে, ওই কম টাকার মধ্যেই প্লেয়ার কিনে নিতে হবে। হয়তো 2 কোটি টাকা, তখন আরটিএম ব্যবহার করে কিনে নিল, কম টাকায় সবার আগে কেনা হয়ে গেল, তাহলে আর কেউ নিতে পারবে না, তাহলে কেউ বিটি করতে পারবে না। কেউ যদি আরটিএম ব্যবহার করে না প্রথমের দিকে, তাহলে কিন্তু কেউ বিটি করতে পারবে না, ওই তার হয়ে যাবে। আরটিএমটাই একটা সুবিধা, এটাই অন্যান্য দলের কাছেও সুবিধা পাবে। তো কম টাকা যদি কেউ নিয়ে ঠিক করে, যে আগে আরটিএম দেখাবে তারই কিন্তু প্লেয়ার হয়ে যাবে। এবার দেখা যাক এবার কোন প্লেয়ারকে কেনে। কিছু কমা প্লেয়ারও কিনতে হবে, কেন কিনতে হয়, সব দলেরই দল পূরণ করার জন্য অনেক সময় নিতে হয়, এটাই। আর তার ওই জন্য ভালো প্লেয়ার কিছু হাতছাড়া হয়ে যায়, দলটা দুর্বল হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম দুর্বল হয়ে গেছিলো। আর ডেভিড ওয়ার্নারকে দিল্লি ছাড়ে নাকি সেটা দেখতে হবে। ডেভিড ওয়ার্নারকে ছাড়লে, তাহলে তো কোনো কথাই নেই। ডেভিড ওয়ার্নারকে ছাড়লে তাহলে অনেক প্লেয়ারই কিন্তু, মানে অনেক টিমই কিন্তু তাকে নেওয়ার জন্য ঝাঁপাবে, কলকাতাও ঝাঁপাতে পারে। ওয়ার্নার একবার যদি কলকাতার ওপেনার হয়ে যায় ভালোই হবে, তাকে ধারাবাহিকভাবে খেলাতে হবে। মানে সে কি করতে পারে আইপিএলে সেটা আমরা কিন্তু দেখেছি, ধারাবাহিকভাবে রান টান করতে পারে। এবার এই বছর ফিল সল্ট আর নারিন চলেছে বলে সামনের বছর এরাই চলবে এমন কোনো কথা নেই। পরের বার নতুন ওপেনিং জুটি আমরা দেখতে পারি, তবে অজিনকে রাহানের মতো প্লেয়ার যেন না কেনে, বা ওই যে নারায়ণ জগদীশান এরকম স্লো প্লেয়ার চলবে না, এগুলো চলবে না। মারকুটে প্লেয়ারদের নিয়ে আসতে হবে, যারা মারকুটে শুরুটা করে 0 রানে 2 উইকেট পড়বে, তাও আমার মনে হয় ভালো, রানটা অন্তত এগিয়ে যাবে, বা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে এরকম প্লেয়ার। ওয়ার্নার আসলে তো খুবই ভালো হয়। ওয়ার্নার কোনোদিন কলকাতায় খেলেনি, দিল্লির হয়ে খেলেছে আর হায়দ্রাবাদের হয়ে খেলেছে, আবার হয়তো হায়দ্রাবাদ ব্যাক করিয়েও নিতে পারে, আবার ট্র্যাভিস হেডকে ওরা ধরে রাখবে হায়দ্রাবাদ মনে হচ্ছে। আর অ্যান্দ্রে রাসেলকে তো হায়দ্রাবাদ নেবে ভাবছিল, কিন্তু যেহেতু কলকাতা ছাড়েনি সেই জন্য নেওয়ার সুযোগ পায়নি, না হলে হায়দ্রাবাদ নিয়ে নিত। কলকাতার প্লেয়ারদের হায়দ্রাবাদ নেয়, ছাড়া প্লেয়ারদের।